গাছের ওপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এডাল থেকে ওডালে লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ হতে লাগলো। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে। মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়ল, আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো খ্যাঁ 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 করে, আর নিচ থেকে সদল বলে রামগিদ্দর হাসতে লাগলেন। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। রামগিদ্ধরের চাপাটে লুট, মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়ল কে জানে। আর রামগিদ্দর আরো আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো হট্টহাসি সেরে তার সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণের রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুন ভুলে গেছে তখন। টের পেলেন বিকেলেই। নমস্কার বন্ধুরা, ফ্রেন্ড বুক স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির নস্টালজিয়া আর হাসির ডবল ডোজ নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের সবার প্রিয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক অমর সৃষ্টিকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, আজ শুনব পটলডাঙ্গার লিডার, আমাদের প্রিয় টেনিদার গল্প। গল্পের নাম নিদারুণ প্রতিশোধ। টেনিদার এক পরমাত্মীয়কে একদল বাঁদর মিলে এমন নাস্তানাবুদ করেছিল যে বলার নয়। কিন্তু টেনিদা থাকতে সেই বাঁদরদের কি রেহাই আছে? কিভাবে নেওয়া হলো সেই নিদারুণ প্রতিশোধ? তাহলে আসুন শোনা যাক আজকের গল্প। চাটুর্যদের রোয়াকে বসে পটলডাঙ্গার টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখেই কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পুড়ে দিয়ে বললে, আপ, এই যে শ্রীমান প্যালারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলি? খেলার মাঠে তো তোর টিকিটাও দেখতে পেলুম না। বলি ব্যাপারখানা কি? আমি বললুম, আমি মেজদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কিরকম দেখলি? খাসা ডিলাক গ্র্যান্ডি মেসোস্টোফিলিস যাকে বলে। হাতি, বাঘ, সিঙ্গি, ফ্লাইং ট্রাপিজ, মোটর সাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সব চাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলা। চা খেলো, চুরুট খেলো। আরে ছো ছো। টেনিদা নাকটাকে কুঁচকে পাতি লেবুর মতো করে বললে, রেদে দে তোর শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্দ বাবু একবারে একটা গোদা হনুমানের যে খেল দেখেছিলেন, তার কাছে কোথায় লাগে তোর সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, সিরিপ নস্যি। তাই নাকি? আমি টেনিদার কাছে ঘন হয়ে বসলুম। রামগিদ্দির বাবু কোথায় দেখলেন সে খেলা? উড়িষ্যায়। আমি মাথা নেড়ে বললুম, বুঝেছি। পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরে আমি কয়েকটা বড় হনুমান দেখেছিলুম। ধুত্তর পুরী, ওগুলো আবার মনীষী থুড়ি হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গল। কেওনঝড় সে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটল ডাঙায় বসে পটল দিয়ে শিং মাছের ঝোল খাবি কেন রে? দে, গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রু পেটে চুপটি করে বসে পড়। বকের মতো বক বক করিস নি। বক তো বক বক করে না, ক্যাঁ ক্যাঁ করে। চোপ র। বক 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 করে না তাহলে তো কোন দিন বলে বলে বসবি কাকা করে না, পাঁঠার মতো ভ্যাবা করে ডাকে। ও হয়েছে হয়েছে, তুমি বলে যাও। বলবই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি, মন দিয়ে রামগিদ্দর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি, বুঝলি?
তা হয়েছে কি, রামগিদ্দর বাবু কন্ট্রাক্টরের কাজ করেন, মানে পুল টুল রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে। সেই কাজেই তাকে সেবার কেওনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। কুলি তাবু জিপ গাড়ি এইসব সে এক এলাই কাণ্ড। বনের ভেতরেই একটুখানি জায়গা দেখে রামগিদ্দর বাবু তাঁবু ফেলেছেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর ওপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকেলে সেখানে জিপ নিয়ে রামগিদ্দর বাবুর কাজ দেখতে যান। জঙ্গলে এন্তার হনুমান, কাছে কাছে তাদের আস্তানা, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নেই, কার ওপরেও ভরসা রাখবে বল? কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামোহ রামোহ বলে গান গাইতো, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা তাঁবুর বাইরে বসে রামগিদ্দর চাপাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনের গাছের ডালে বসে একটা গোদা হনুমান জুলজুল করে তাকাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ। কাঙালকে কিছু দিয়ে দিন দাতা, ভাবনা এই রকম। রামগিদ্দর বাবু ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একেবারে সামনে ঝুঁকিয়ে দিলে, যেন বললে, সেলাম হুজুর। তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল। পরের দিন রামগিদ্দর যেই খেতে বসেছেন, ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্দর তাকে একটা চাপাটি দিলেন, সেও তেমনি তাকে সেলাম দিলেন। চাপাটি নিয়ে উধাও হলো। এমনি চলতে লাগলো মাস খানেক ধরে। রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়। যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনো দিন একখানার বদলে 2খানা চাপাটি চায় না। মানে সেই বর্ণ পরিচয়ের সুবোধ বালক গোপালের মতো আর কি, যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিল, চলছিল বেশ। রামগিদ্দর বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছে। ওইদিকে ওই গোপাল মার্কা সুবোধ হনুমান যে কখন থেকে ঠায় বসে আছে সেদিকে তার খেয়াল নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবুলেন, বড় এক বাটি দুধ খেলেন, তারপর মোটা সোটা গোঁপ জোড়া মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন যেই চাপাটি থালা নিয়ে বসেছেন, অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপার কি যে হলো ভালো করে টহল করবার আগেই রামগিদ্দর দেখলেন থালায় 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা লেজ একবার চাবুকের মতো দুলে গেল, হুপ করে শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও আর কিছু নেই। 2-1জন কুলি হৈ হৈ করে উঠল, ঠাকুর হাই হাই করতে লাগলো, আর রামগিদ্দর স্রেফ হাঁ করে রইলেন। এইসব বেইমানে রোজ রোজ হতসারা হনুমানকে চাপাটি খেলাচ্ছি, আর সেই কিনা এইসব বেত্তামিজ। আর আর কোনো জানোয়ার হলে রামগিদ্দর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীর জীব জাত ভাইকে তো আর সত্যি গুলি করা যায় না, সে তো মহাপাপ। রাগের চোটে রামগিদ্দর মুখের এক গোছা গোফি টেনে ছিঁড়ে ফেললেন, বললেন, দাঁড়াও, রামগিদ্দর চৌধুরী খাসবালিয়া জিলার রাজপুত, আমিও তোমায় ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এইখানে সবচাইতে ঝাল যে মরচাই মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা কর 6টা খানেক, আর তাই দিয়ে তৈরি কর 2খানা চাপাটি,
তারপর আমি দেখে নিচ্ছি হনুমানজিকে। খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে, মানে থালা শুদ্ধ লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিদ্দর সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি দুখানা ছুঁড়ে দিলেন মাটিতে। আওয়াজ শব্দ হলো, হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিলে চাপাটি, রোজকার মতো সালাম করলে, তারপরই টুপ করে গাছের ডালে। রামগিদ্দরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল, যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এডাল থেকে ওডালে লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ হতে লাগলো, খ্যাঁক 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 খ্যাঁক। ওফ ওফ। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারিদিকে। মানে দ্বিতীয়বার হনুমানের মুখ পুড়ল, আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো খ্যাঁক 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 করে। আর নিচ থেকে সদল বলে রামগিদ্দর হাসতে লাগলেন। হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। রামগিদ্ধরের চাপাটি লুট, মানুষ চেনো না, বোঝো এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়ল কে জানে। আর রামগিদ্দর আরো আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো হট্টহাসি সেরে তার সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণের রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুন ভুলে গেছে। তখন টের পেলেন বিকেলেই। কাজ দেখে যখন ফিরছেন বনের মধ্যে তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরে ঝিরে হাওয়া বইছে, চারিদিকে পাখিটাকি ডাকছে। রামগিদ্ধরের মেজাজটাও ভারী খুশি হয়েছে। আস্তে আস্তে জিপ চালাচ্ছে আর রামগিদ্ধর গুনগুন করে গান গাইছে। अरे हैं वन में चले रामचंद्र जी, साथ में चले लक्ष्मण भाई। এই সময় জিপের ড্রাইভার বাঁটকুল সিং বললে, আরে এ কোন বেবুকুবের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যায় কি করে? রামগিদ্ধর দেখলেন তাই বটে। ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, গাড়ি থামিয়ে রাস্তা সাফ করো বাঁটুল সিং। বাঁটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন গুপগা ফুপ হাপ কবাং, সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল। আর বললে বিশ্বাস করবি রে পেলা, দুবদাব শব্দ কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিদ্ধর বাবু জিপ গাড়ি ঘেরাও করে ফেললে। দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখেই তো বাঁটুল সিং এর হয়ে গেছে। সে তো আরে বাপ বলে বন বাদার ভেঙে দৌড়। রামগিদ্ধর জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোদা হনুমান তাকে জাপটে ধরলে। বাবারে মারে, গেছি রে বাবারে বলে পরিত্রাহী হাঁক ছাড়লেন রামগিদ্ধর। কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দেখি। দুটো হনুমান তার 2 কান শক্ত করে পাকড়ে ধরলে, একটা তার 2 গালে ঠাঁই ঠাঁই করে বেশ কবার চড়িয়ে দিলে। জাঙ্গিয়া জাঙ্গিয়া বলে সেই রামগিদ্ধর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন। সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিদ্ধরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে। কোন চাপাটিটা বুঝতে পেরেছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2রা নাম্বারের চাপাটিটা।
জিভে সেটা লাগতে না লাগতেই রামগিদ্দরের মুখ যেন আগুনে জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষুনি দুগালে ধমাধম 2 থাপ্পড়। অগত্যা রামগিদ্দর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতের 150টি চাঁটি খেলে রামগিদ্দরও রাম ইঁদুর হয়ে যাবেন। কিন্তু চাঁটি বাজাতে যা খেলেন তা চাপাটি নয়, সোজাসুজি দাবানল যাকে বলে। চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিদ্দর কেবল তারস্বরে বলতে পারলেন, আহ, জল জল জল। তারপরই সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাঁটকুল যখন ফিরে এলো, তখন হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিদ্দর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর সেই চাপাটি চোট সামলাতে পাক্কা 1টি মাস হাসপাতালে। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গল্প আর করিস নে। আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের জঙ্গলে যা। এই বলে পটলডাঙ্গার টেনিদা আমার চাঁদিতে করাত করে একটা গাঁটটা মারল, আর তারপরেই 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।